হ্যালো স্টুডেন্ট, আজকে আমি দ্বাদশ শ্রেণীর বায়োলজি বিষয়ের অন্তর্গত দ্বিতীয় ইউনিটের পঞ্চম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। লাস্ট ভিডিওতে আমি জিনগত বস্তুর বৈশিষ্ট্য এবং ডিএনএ জিনগত বস্তু হিসাবে কাজ করে তার সম্পর্কে একটি পরীক্ষা আলোচনা করেছিলাম। আজকে অপর একটি পরীক্ষা নিয়ে আমরা আলোচনা শুরু করব। আজকে যে পরীক্ষাটি নিয়ে আলোচনা করব সেই পরীক্ষাটির নাম হল হার্সে এবং চেজের পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে হার্সে এবং চেজ প্রমাণ করেছিলেন যে ডিএনএ জেনেটিক বস্তু হিসাবে কাজ করে। এবার এই হার্সে এবং চেজের পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই পরীক্ষার জন্য তিনি যে পদ্ধতিটি বেছে নিয়েছিলেন সেই পদ্ধতিটি হলো ব্যাকটেরিয়ার জননের একটি পদ্ধতি। আমরা জানি ব্যাকটেরিয়ার জননের গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি হলো ট্রান্সডাকশন, অপর একটি হলো রূপান্তর। এই রূপান্তর ভবন পরীক্ষার মাধ্যমে আমরা গ্রিপদের পরীক্ষাটি করেছিলাম। এবার এই ট্রান্সডাকশন যে পরীক্ষা, এই ট্রান্সডাকশন পদ্ধতির মাধ্যমে হার্সে এবং চেজ প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে ডিএনএ জিনগত বস্তু হিসাবে কাজ করে। তো আমরা প্রথমে ট্রান্সডাকশন কি সে সম্পর্কে জানব। ট্রান্সডাকশন একটি পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে ব্যাকটেরিয়ামের জেনেটিক বস্তু ব্যাকটেরিওফাজের মাধ্যমে অপর একটি ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তরিত হয়। এখানে কীভাবে স্থানান্তরিত হয় তার এক পদ্ধতি সম্পর্কে আমরা একটু শর্টকাটে জেনে নেব, কারণ এটা 11-এর টপিক, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধরুন এটা একটা ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ জিনগত বস্তু থাকে ভিতরে। এই ব্যাকটেরিওফাজ যখন ইকোলাই ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে তখন এর জিনগত বস্তু এর ভিতরে প্রবেশ করে। এই ব্যাকটেরিওফাজের জিনগত বস্তু কিছুটা অংশ ব্যাকটেরিয়ার যে জিনগত বস্তু হয় তার সঙ্গে মিশ্রিত হয়। মিশ্রিত হওয়ার পর অসংখ্য অপত্য ব্যাকটেরিওফাজ গঠন করে। অসংখ্য ব্যাকটেরিওফাজ গঠন করার সময় ব্যাকটেরিয়ার কিছু ডিএনএ এই ফাজ ভাইরাসের দেহে প্রবেশ করে যায়। পরবর্তীতে যখন এই ফাজ ভাইরাসগুলো বাইরে আসে এবং বাইরে আসার পরে আবার যখন কোনো পোষককে ব্যাকটেরিয়া আক্রমণ করে তখন সেই আগের যে ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল সেই ডিএনএটি অন্য একটি ব্যাকটেরিয়ার ডিএনএর মধ্যে প্রবেশ করে। এই প্রক্রিয়াটিকে বলা হয় ট্রান্সডাকশন। এবং এর ফলে যে ফাজ ভাইরাসগুলো গঠিত হয় ট্রান্সডাকশন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে বলা হয় ট্রান্সডিউসিং ফাজ। তো এই ট্রান্সডাকশন পরীক্ষাটার মাধ্যমে হার্সে এবং চেজ প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে ডিএনএ বংশগতির ধারক হিসেবে কাজ করে বা জিনগত বস্তু হিসেবে কাজ করে। এবার আমরা পরীক্ষাটি শুরু করি। এই পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আগে জেনে নিতে হবে যে ফাজ ভাইরাসের বা ব্যাকটেরিওফাজের এই গঠনের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হল জিনগত বস্তু হিসাবে ডিএনএ এবং একটি হলো তার আবরণ হিসাবে প্রোটিন। তো আমরা জানি প্রোটিন বাইরের কভারে অবস্থান করে প্রোটিন, আর এই প্রোটিনে থাকে সালফার। অন্যদিকে জিনগত বস্তুর ডিএনএ ভিতরে থাকে। এই জিনগত বস্তুর ডিএনএ বা নিউক্লিক অ্যাসিডের মুখ্য উপাদান হলো ফসফরাস। অন্যদিকে মনে রাখবো যে এই প্রোটিনের মধ্যে কোনো ফসফরাস থাকে না, অপরদিকে ডিএনএর মধ্যে কোনো সালফার থাকে না। এই বিষয়ের উপর নির্ভর করে হার্সে এবং চেজ পরীক্ষাটি করেছিলেন। পরীক্ষা করার সময় হার্সে এবং চেজ কী করলেন, প্রথমে বেশ কিছু ফাজ ভাইরাসকে নিয়ে কালচার মাধ্যমে কালচার করলেন। কালচার করার পর এগুলোকে দুটো আলাদা পাত্রে নিয়ে 2 রকমের রেডিও আইসোটোপ দিয়ে লেবেল করলেন।
কিছু ব্যাকটেরিওফাজকে সালফার দিয়ে, যে রেডিওআইসোটোপ সালফারের 35 দিয়ে লেবেল করলেন। অন্যদিকে কিছু ব্যাকটেরিওফাজকে ফসফরাসের 32 রেডিওআইসোটোপ দিয়ে লেবেল করলেন। লেবেল করার পর দুটোকে আলাদাভাবে পৃথকভাবে এই সালফারযুক্ত ব্যাকটেরিওফাজগুলোকে ইকোলাইয়ের দেহে সংক্রমণ ঘটাবে। অন্যদিকে ফসফরাসযুক্ত যেগুলো ছিল সেগুলোকে আলাদাভাবে ইকোলাইয়ের দেহে সংক্রমণ ঘটাবে। এইভাবে সংক্রমণ ঘটানোর পর 10 মিনিট পরে ব্লেন্ডারের সাহায্যে পৃথকভাবে ব্যাকটেরিওফাজের ক্যাপসুলগুলিকে ব্যাকটেরিয়ার আবরণী থেকে মুক্ত করলেন। মুক্ত করার পর সেই কালচার মিশ্রণকে পৃথকভাবে সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে পৃথক করলেন এবং পৃথক করার পরে তেজস্ক্রিয়তেগুলো লক্ষ্য করলেন। এবার এই তেজস্ক্রিয়তে কী লক্ষ্য করলেন সেটুকু আমরা আলাদাভাবে একটু জানব। তাহলে এই দুই প্রকারের রেডিও আইসোটোপ দিয়ে লেবেল করার পরে যেগুলোকে S35 বা সালফারের 35 দিয়ে ইউজ করেছিলেন, সেগুলোকে যখন একটি যে পাত্রের মধ্যে কাজে করা হলো সেই পাত্রটিকে যখন ঝাঁকানি দেওয়া হলো, ঝাঁকানি করে রেখে দেওয়া হলো, দেখা গেল যে তেজস্ক্রিয় বস্তুগুলো উপরের দিকে অবস্থান করছে আর কালচার মাধ্যমের মধ্যে সেই ব্যাকটেরিওফাজ ভিতরে নিচের দিকে অবস্থান করে। তো এখানে একটা মনে রাখতে হবে যে এই সেন্ট্রিফিউগেশনের সময় যে বস্তুগুলো উপরের দিকে অবস্থান করে সেটা বলা হয় সুপারনেটেন্ট বলা হয়। উপরের দিকে অবস্থানকারী বস্তুকে বলা হয় সুপারনেটেন্ট। অন্যদিকে নিচের দিকে যেগুলো জমে আছে বা সেগুলোকে বলা হয় পেলেট বলা হয়। এবার যেগুলোকে S35 দিয়ে লেবেল করা হয়েছিল, S35 দিয়ে লেবেল করার উপরের অংশের মধ্যে দেখা গেল যে এখানে তেজস্ক্রিয়তা আছে, এবার নিচের দিকে যে প্লেট ছিল সেই প্লেটটিকে আলাদা করে সেন্ট্রিফিউগাল মেশিনে পৃথক করা হলো। পৃথক করার পরে দেখা গেল যে এদের মধ্যে যে ব্যাকটেরিওফাজগুলো পালা হয়েছে সেগুলোর মধ্যে কোনো তেজস্ক্রিয়তা নেই। অর্থাৎ এই ভাইরাসগুলি লেবেলবিহীন বলতে পারি আমরা, লেবেলবিহীন। অন্যদিকে যে সমস্ত ফাজ ভাইরাসগুলোকে ফসফরাসের 32 রেডিও আইসোটোপ দিয়ে লেবেলিং করা হয়েছিল, সেগুলো যখন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করার পরে অপত্য ব্যাকটেরিয়া উৎপন্ন করে, সেই অপত্য ব্যাকটেরিয়া উৎপন্ন করার পর যখন আমরা সেগুলোকে ব্লেন্ডারের সাহায্যে পৃথক করলাম তখন সেই পাত্রের মধ্যে দেখব আমরা যে উপরের দিকে, অর্থাৎ যেটাকে আমরা সুপারনেটেন্ট বলছি, আর নিচের যে অংশ জমেছিল যে অংশটার নিচের দিকে, যে অংশটাকে বলা হয় পেলেট। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুপারনেটেন্টে উপরের অংশে তেজস্ক্রিয়তা খুব সামান্য পরিমাণে আছে বা নেই বললে চলে। অন্যদিকে নিচের যে বস্তুগুলো জমে আছে, অর্থাৎ এখানে যে অপত্য ফাজভাজ উৎপন্ন হয়েছে তাদের মধ্যে তেজস্ক্রিয়তা আছে। এবার এগুলোকে যখন আলাদা করে পৃথক করা হলো, পৃথক করার পর দেখা গেল যে এখানকার ফাজ ভাইরাসগুলোর মধ্যে তেজস্ক্রিয়তা অবস্থান করছে এখানে। তার মানে এগুলোকে আমরা লেবেল যুক্ত, মানে ফসফরাসের লেবেল যুক্ত ফাজ ভাইরাস বলতে পারি। এইভাবে দুটি আলাদা পৃথক প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষাটি সম্পন্ন করি। এই পরীক্ষার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, যেহেতু যে সমস্ত ফাজ ভাইরাসগুলোকে সালফার দিয়ে লেবেলিং করা হয়েছিল,
যেহেতু সালফার প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, প্রোটিনে থাকে, তো সালফার অটোমেটিক যখন প্রোটিনের কভারের সঙ্গে যুক্ত হলো, তখন এই ফাজ ভাইরাস যখন ব্যাকটেরিওফাজকে আক্রমণ করছে, আক্রমণ করার সময় কিন্তু সালফার অংশ খোলক, যে খোলকটা ছিল কভার প্রোটিন যুক্ত, সেটা কিন্তু বাইরে পড়ে থাকলো, ভিতরে কিন্তু ব্যাকটেরিওফাজের ভিতরে কিন্তু প্রবেশ করলো না। যেহেতু ব্যাকটেরিওফাজের ভিতরে সালফার প্রবেশ করেনি, যখন এই ফাজ ভাইরাসগুলো অসংখ্য অপত্য উৎপন্ন করলো, এখানে অপত্য উৎপন্ন করে দেখা যাচ্ছে যে এই ফাজ ভাইরাসগুলোর মধ্যে কোথাও সালফারের অস্তিত্ব নেই, অর্থাৎ লেভেলযুক্ত সালফার এখানে পাওয়া গেল না। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে যে সালফার যে লেভেল করেছিলাম সেগুলো প্রোটিনের সঙ্গে যুক্ত হয়েছিল, সেগুলো বাইরে পড়ে আছে বলে টিএসগুলোতে এখানে লক্ষ্য করা গেছে, এবং ডিএনএর মধ্যে প্রবেশ করতে পারেনি, বা যেহেতু ডিএনএর মধ্যে সালফার থাকে না, বা সালফার যেহেতু ভিতরে ছিল না বলে এখানে কিন্তু সালফারের অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ প্রোটিনের মাধ্যম দিয়ে এখানে অপত্য গঠিত হয়নি। তাই যে সমস্ত অপত্যগুলো উৎপন্ন হয়েছে এখানে, সেই অপত্যগুলোর মধ্যে সালফারের কোনো অস্তিত্ব ভিতরে পাওয়া গেল না। অন্যদিকে যে সমস্ত ফাজ ভাইরাসগুলোকে ফসফরাসের 32 দিয়ে লেবেল করা হয়েছিল, সেগুলোকে যখন আলাদাভাবে পৃথক করা হতো, পৃথক করার পর দেখা গেল যে এদের দেহের ভিতরে ফসফরাসের রেডিও আইসোটোপ বা রেডিও আইসোটোপ আছে, বা তেজস্ক্রিয়তে আছে এখানে। তার কারণ হলো, যেহেতু ফসফরাস সবসময় জেনেটিক বস্তু, জিনগত বস্তুর মধ্যে বা ডিএনএতে অবস্থান করে, আমি প্রথমে উল্লেখ করেছিলাম। এবার যেহেতু ভিতরে অবস্থান করে, যখন সংক্রমণ করা হলো, তখন এই জিনগত বস্তু সংক্রমণের সময় দেহের ভিতরে প্রবেশ করলো ব্যাকটেরিয়ার দেহে। ব্যাকটেরিয়ার দেহে যেহেতু প্রবেশ করেছে, এই ডিএনএ ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে যুক্ত হওয়ার পর যখন অসংখ্য ফাজ ভাইরাস গঠন করলো, যখন সেই ফাজ ভাইরাসগুলো দেহের ভিতরে কিন্তু অপত্যগুলো, এই ফাজ ভাইরাসের অসংখ্য অপত্যের মধ্যে এই ডিএনএর উপস্থিতি কিন্তু আছে, এবং সেই ডিএনএর মধ্যে ফসফরাস কিন্তু অটোমেটিক প্রবেশ করেছে। তার জন্য আমরা এই পিলেট অংশে আমরা যে ব্যাকটেরিওফাজগুলো পাচ্ছি পরীক্ষাগারে, সেই পরীক্ষার পিলেট অংশে ব্যাকটেরিওফাজের মধ্যে টিএসকিউতে দেখা যাচ্ছে, এবং ব্যাকটেরিওফাজগুলোকে পৃথক করলে এগুলোকে লেবেলযুক্ত ব্যাকটেরিওফাজ পাওয়া যাবে। এই পরীক্ষার মাধ্যমে হার্সে এবং চেজ প্রমাণ করেছিলেন যে প্রোটিন জিনগত বস্তু হিসাবে কাজ করে না, ডিএনএ জিনগত বস্তু হিসাবে কাজ করে। তাহলে এখানে এই দুটি পরীক্ষা আমরা কমপ্লিট করলাম। প্রথম পরীক্ষাটি ছিল গ্রিপ্তের পরীক্ষা, যেটা রূপান্তর ভবনের মাধ্যমে সম্পন্ন করেছিলেন গ্রিপ, এবং গ্রিপ্তের পরীক্ষাটিকে কন্টিনিউ করেছিলেন অ্যাভেরি, ম্যাকলেড এবং ম্যাককার্টি, এবং তারা প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে ডিএনএ জিনগত বস্তু হিসাবে কাজ করে। অন্যদিকে হার্সে এবং চেজ ট্রান্সডাকশন পরীক্ষার মাধ্যমে 1952 সালে তারা প্রমাণ করেছিলেন যে ডিএনএ বংশগতির ধারকভাগ হিসাবে বা জিনগত বস্তু হিসাবে কাজ করে, এবং পরবর্তীতে 1969 সালে হার্সে নোবেল পুরস্কারে ভূষিত হন, নোবেল পুরস্কার পান। তাহলে এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জিনগত বস্তু হিসাবে প্রোটিন বা আরএনএ কাজ করে না, সাধারণত ডিএনএ জিনগত বস্তু হিসাবে কাজ করে, যদিও কিছু ক্ষেত্রে আরএনএ জিনগত বস্তু হিসাবে কাজ করে, সেটা ব্যতিক্রম হিসাবে। থ্যাংক ইউ। আজ এখানে শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমি জিনগত বস্তুর বৈশিষ্ট্য এবং জিনগত বস্তু রাসায়নিক উপাদান এবং গঠন নিয়ে আলোচনা করব।